এফডিসিতে কিন্তু মাদক সেবন হয় সন্ধ্যার পর থেকে। এফডিসি তো নারী ব্যবসা সন্ধ্যার পর থেকে 120টা রুম আছে বিভিন্ন প্রডিউসারের নামে, তারা সেখানে মাদক সহ নারী ব্যবসা সহ সকল কিছু হয়। অনেক কর্মকর্তা বা অনেক রাজনীতি ব্যক্তি পাবেন তারা মদ খায় না, তারা ঘুষ খায় না, কিন্তু নারীতে তারা আসক্ত। একসময় রাজীব সাহেব আউট হয়ে আমাদের একজন অতিরিক্ত সচিব দায়িত্ব দিলেন এফডিসির। উনি এই বিষয় জানেন না, তখন আমাকে বললেন তুমি দেখো সবকিছু। উনি শুধু স্বাক্ষর করতেন, কিন্তু এমডির সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করতাম। সেখানে নতুন ভাবে দেশ স্বাধীন হয়েছে, যে যার মতো বইলা যান, কোনো অসুবিধা নাই, কেউ বাধা দেওয়ার নাই। আইসিটি অ্যাক্টে কোনো মামলা হবে না, গভর্নমেন্ট তো বলেই দিছে স্বাধীন দেশ, যার যা খুশি তাই বলেন। তাই শুরু হয়ে গেছে বন্ধুরা। আপনারা তো ভাবতেছেন যে এই কথাগুলো যে বলছে, তা আমি এত কথা বলতেছি কেন, আমি কেন এটা নিয়ে ব্লগ বানাইতেছি? আমি সিনেমার মানুষ, ব্লগ বানাবোই, আমি শুধু একা না, সবাই বানাইবো। এবং আপনারা মনে করেন না যে এত বড় ডাহা মিথ্যা কথাটা বইলা এই পীরজাদা হারুন সাহেব পার পেয়ে যাইব? এফডিসিতে 120টা রুম আছে হারুন সাহেব না বন্ধুরা। আগে যাই না নেই কে এই পীরজাদা হারুন। পীরজাদা হারুন একজন শিল্পী, সহশিল্পী, সিনেমায় কাজ করতো, অনেকগুলো সিনেমা করছে, কিন্তু অনেকে হয়তো চিনেনও না তারে। মানে তারে চিনছেন সবাই এই যে 22-এর নিপুণের নির্বাচনে উনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, এবং ওনার প্ররোচনায় এমডি মহোদয়ের সাথে মিলা, জায়েদ খানের সাথে মিলা উনি বাংলাদেশের যত বড় বড় চলচ্চিত্র পরিচালক প্রযোজকরা আছেন তাদের সবাই গেটের বাইরে বসায় রাখছিল, ঢুকতে দেয় না এফডিসিতে কাউরে। তারপরে আবার নিপুণ নাকি সে সুমা দিতে চাইছিল, এটা নিয়েও গ্যাঞ্জাম হয়েছে। এখন সে মুখ খুলছে। এখন সে পরশুদিন একটা ভিডিও দেখলাম, উনারে নাকি সেলিম সাহেব 17 বার ফোন করছে। ভাই সিচুয়েশনটা এখন এরকম হয়েছে জানেন, যে আমি যদি এখন কই যে আমার নিপুণ 20,000 টাকা দিছিল তার সম্বন্ধে পাবলিসিটি করতে, মানে ইলেকশনের সময়, আপনাকে এটাই বিশ্বাস করতে হইব, কারণ এটার কোনো সাক্ষী প্রমাণ নাই। কিন্তু আমার প্রশ্ন হইল, তোমারে যদি 17 বার সেলিম সাহেব ফোন করে থাকে, তখন তো সেলিম সাহেবের হেডওমা ছিল বাংলাদেশে, আর তুমি আসলে নির্বাচন কমিশনার, একজন রিটায়ার্ড বিসিএস ক্যাডার। তোমারে যদি সেলিম সাহেব 17 বার ফোন করে থাকে, তোমার এত বড় কলজাদা করতে গেল হারুন ভাই, যে তুমি নিপুণে সুম্মা দিতে চাইবা? মিশা কথা যে কন, মিশা কথা সাজায় কইেন হারুন সাহেব। বন্ধুরা, এফডিসি আপনারা জানেন, এফডিসিতে সিনেমার শুটিং হয়। একটা বড় অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে, সেইখানে অফিসিয়াল রুম আছে 3-39টা, আর নিচে ল্যাবে আছে 3টা রুম। একটার মধ্যে চিফ ল্যাব অফিসার বসে, একটার মধ্যে গ্রেডিং অফিসার বসে, একটার মধ্যে কিছু মালামাল রাখে, আমাদের যে নেগেটিভগুলো দিতাম। এই হলো 42টা রুম অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে। বলে রাখা ভালো যে এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে কিন্তু আপনি ঢুকতে পারবেন না কাজ ছাড়া। এটা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব সম্পত্তি। ওইখানে ঢুকতে হলে ওখানে তাদের আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেখানে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিত্বের সাথে কোনো সম্পর্ক নাই। প্রযোজক পরিচালকরা কাজের জন্য এই ল্যাবরেটরি বিল্ডিংয়ে ঢুকবে নিচের তলায়, আর অফিসিয়াল বিল্ডিংয়ে ঢুকবে 2 তলায় 3 তলায়। ওখানে আছে 3-39 আর 42টা রুম। আর এফডিসিতে ফ্লোর আছে 1, 2, 3, 4, যদিও 3-4 এখন ভাঙিয়ে দেওয়া হয়েছে, 8, 9, 7। প্রতিটা ফ্লোরে একটা করে মেকআপ রুম আছে। তাহলে যদি 6টা থাকে আপনার ফ্লোর, তাহলে আরও 6টা মেকআপ রুম আছে, 6টা স্টোর রুম আছে, 12টা। 39 আর 12 কত হয়? 52টা রুম নাকি? এই 39 আর 12 কত? 52 না? আর যাক 50-60টা রুম আছে। এইগুলো রুম। এই রুমগুলোতে কী হয়, কতগুলোতে অফিসিয়াল স্টাফরা তাদের অফিস করেন, যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের 39টা রুম। আর মেকআপ রুমে আর্টিস্টরা মেকআপ করেন, এবং মেকআপ রুমের পাশে একটা স্টোররুম থাকে, যে পার্টি যখন যে ফ্লোরে শুটিং করে তার ছবির মালামাল রাখার জন্য, মনে করেন ট্রাঙ্ক, এইটা ওইটা, রিকোজিশন, তারপরে মনে করেন কাঠের ঘোড়া, ওই যা দরকার ওইখানে রাখে। শুটিং শেষ হয়, ওনারা এটা খালি করে দেয়, পরবর্তী শুটিং স্টেপে যারা আসেন তারা এসে শুটিং করে। তাহলে আমরা খুঁজে পাইলাম 52টা রুম। উনি এটা বানাইছেন 120টা রুম। আরে হারুন সাহেব, আপনি এফডিসিতে কতদিন গেছেন? আপনি গেছেন অভিনয় করতে, এবং অভিনয় করতেন, আপনি ওই রকম আর্টিস্টই ছিলেন। আপনি যাতে আর্টিস্ট হিসেবে আপনার তো কেউই চিনত না, আপনি পরিচিত হয়েছেন এইবার এই 22-এর ইলেকশনের সময়। ছবি বোধহয় করছেন 50-60টা। চিনে কেউ আপনারা? চিনে না। এখানে একটা মজার ঘটনা আছে বন্ধুরা, এইটাও আপনাদের জানায় রাখি। এই হারুন সাহেবরে অনেক পরিচালকরাই চিনত না বা নিত না। উনি চলচ্চিত্রের শিল্পী হয়েছেন প্রোডাকশন ম্যানেজারদের দ্বারা। যেমনটি মনে করেন, আমি একটা সিনেমা বানাইতেছি, আমার একজন জাজ দরকার, সুন্দর চেহারা, অভিনয় পারে। আমি ম্যানেজারে বললাম, এই তুমি একটা জাজ করার মতো লোক নিয়ে আসো। এই ম্যানেজার যে হারুন সাহেবরে নিয়ে আসে। কেন জানেন?
উনি ওনাকে নিয়ে আসে, ওনাকে দিয়ে আমরা অভিনয় করাই। তো যিনি আসুক উনি একজন প্রাক্তন উপসচিব বা সচিব পর্যায়ের লোক ছিলেন। নর্মাল তাকে একটা সম্মান দিতে হয়, তাকে হয়তো 2000 বা 5000 টাকা এক শিফটের কাজের জন্য দিলাম, এই টাকাটা উনি নিতেন না, এই টাকাটা উনি প্রোডাকশন ম্যানেজারের কাছে দিয়ে দিতেন। এই তো প্রোডাকশন ম্যানেজাররা পায়ে গেলো মজা, ভাবলো এই তো মজা, ওনারা যদি নেই ওনার টাকাটা তো আমার। এইভাবে সে ছবি করছেন অনেক, কিন্তু মানুষের মনে দাগ কাটতে পারে নাই। দাগ কাটছে তখনই যখন উনি এফডিসিতে যে নিপুণের ইলেকশনের সময় নিপুণের হইয়া জায়েদ খানের হইয়া অনেক কেলেঙ্কারি করলো। আপনাদের বলে রাখা ভালো যে ওই সময় কিন্তু তাকে ওইখানে প্রধান ইলেকশন কমিশনার জায়েদ খান বানাইছিল, নিপুণ বানায় নাই। জায়েদ খানের কেলেঙ্কারি নিয়ে আমি কথা কইতে চাই না এখন, এটা জায়েদ খান কোনো ফ্যাক্টর না, নিপুণ কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হইলে পীরজাদা হারুন। এত বড় ডাহা মিথ্যা কথাটা আপনি বললেন হারুন সাহেব। এফডিসিতে যদি কেউ 120টা রুম না, যদি 60টা রুম দেখাইতে পারেন তাহলে আমার হাতের কবজি কাইটা ভালো। আপনারা যারা সিনেমার মানুষকে পছন্দ করেন না তাদের জ্ঞাতার্থে বলতেছি, ভাইরে কথা শুনেন, সব কিছু বিশ্বাস করেন না। এই ভদ্রলোক কেন এত কিছু বলতেছে? এই ভদ্রলোক বলার পিছনে অনেকগুলো কারণ আছে। দেখেন আজকে উনি বলতেছে ওনারে 17 বার ফোন করছিল যখন সেলিম সাহেব পালাইয়া গেছে, যখন আওয়ামী লীগ পাওয়ারে নাই, যখন সরকার পতন হয়েছে, এতদিন তো কাউকে ভুলেও বলে নাই। 17 বার যদি ফোন করে থাকেই তাকে, তাহলে সে কি পাশ করাইছে? সে কি নিপুণে পাশ করাইছে? সে তো ডিক্লারেশন দিয়ে গেছে জায়েদ খানের কথা। নিপুণ তো পরবর্তীতে আসছে ছল চাতুরি করিয়া এই ইলেকশন কমিশনের যারা ছিল মানে অ্যাপিল বিভাগের সোহান আর হোসেনের কথায় আসছেন। মামলাটা ওদের দ্বারাই হয়েছে, ওনার দ্বারা কিন্তু হয় নাই। উনি তারপরে আবার নিপুণের আপন লোক হয়ে গেলেন। উনি নিপুণের সাথে গতবার ইলেকশনও করলেন এবং আল্লাহর রহমতে উনি সর্বনিম্ন ভোটগুলো পাইছেন। কি পপুলার লোকটারে ভাই, চেহারার মধ্যে কি সুফি একটা চেহারা, কথাবার্তা বলেন খুব সাজাইয়া গুছাইয়া, চেহারা যেহেতু সুন্দর, কথাবার্তাও সুন্দর, মানুষও তাকে দেখে। কিন্তু মিয়া ভাই আপনি এত বড় ডাহা মিথ্যা কথাটা কেমনে কইলেন? আপনি যে কইলেন এমডি মহোদয় আপনাকে তো একসময় দায়িত্ব দিয়েছিল এগুলো দেখার জন্য, কোন সুবাদে আপনার দায়িত্ব দিবে একটু বুঝে কইবেন। আপনি যদি তখন সরকারেও থাকেন, আপনার একটা ডিপার্টমেন্ট ছিল, আপনি এফডিসিতে এসে মাতবরি করবেন কি করে? কারণ এফডিসিতে একজন এমডির আন্ডারে থাকবে, একজন সচিব পর্যায়ের মানুষের আন্ডারে থাকে, তাদের এগুলো তদবির করার জন্য বা দেখাশোনা করার জন্য তাদের লোকজন আছে, আপনাকে আনতে হয় না। মিথ্যা কথা এভাবে বললেন, এখন সমস্ত চলচ্চিত্রের মানুষকে আপনি রাস্তার মানুষ বানায় দিচ্ছেন। আপনার মতো ভদ্রলোকের মুখে যখন এই সমস্ত কথাবার্তা আসে তখন মানুষ কি আপনাকে বিশ্বাস করবে না? আমাদের বিশ্বাস করবে না। কিন্তু দর্শক মহল আপনাদের বলতেছি, আল্লাহর কসম খেয়ে বলতেছি, এফডিসিতে 120টা রুম নাই রে ভাই। উনি যারা বলতেছেন মাদক মহিলাদের নিয়ে কথাবার্তা বলতেছেন, আমি এক কথা স্বীকার করে নিলাম চলচ্চিত্রের কিছু মানুষ খারাপ আছে, কিন্তু এফডিসিতে কি রে ভাই? আমি একটা প্রডিউসার হিসাবে যদি কারোর সাথে কোনো রিলেশনশিপ করতে চাই, আমার কি এফডিসি যেতে হবে? আমার কি বাড়ি ঘর নাই? আমার কি অন্য কোনো জায়গা নাই? আমি এফডিসিতে কেন যাব? আপনাদের বলে রাখি, কোনো মেয়ে আর্টিস্টই সন্ধ্যার পরে এফডিসি আসে না কোনো কাজ না থাকলে। তার আসার দরকারটা কি? ধৈর্য ওই মেয়েটাও খারাপ, ও কি এফডিসি আসবে? এফডিসি আসলে 10টা লোকের সাথে দেখা হবে না? আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন তো। ও যদি বদমাইশি করতে চায় ও বাইরে করবে, ও এফডিসি কেন করবে? আপনাদের বলে রাখা ভালো যে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির যে রিটায়ারিং রুমখানা আছেন, এটা সন্ধ্যা 6টার পরে বন্ধ করে দেওয়া হয়। এটা এফডিসির কর্তৃপক্ষের অর্ডার। যদি কোনো কারণে আমরা শুক্রবার ওখানে বসতে চাই তাহলে এফডিসির পারমিশন লাগে। ওই স্টাফগুলা প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের যে বর্তমান প্রশাসক আছেন বা এফডিসি কর্তৃপক্ষ আছেন, তারা এটা সন্ধ্যার পর তালা মারিয়া দেয়, এটাই নিয়ম। তারপরে আর কয়টা সংগঠনের অফিসই আছে, আরেকটা অফিস আছে আপনাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আপনার স্টাডি রুম, ওইখানে পরিচালকরা দিনের বেলায় আছে, সন্ধ্যার পরে পরে সবাই চলে যায়, রাত্রেবেলায় ওখানে কোনো লোকজন থাকে না। হারুন সাহেবের কাছে থাকতে বলতেছি, আপনি স্পাই লাগাইয়া দেখেন, আপনি কোত্থেকে যে সমস্ত খবর বানাইলেন, এখন সবাই বলতেছে আপনি ভাইরাল হইতে চান। ভাইরাল হওয়ার তো অনেক রাস্তা আছে রে ভাই। আপনি কি মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলে ভালাইবেন আর আমরা চুপচাপ বসে থাকুম? স্বাধীনতা যেমন আপনার আছে, স্বাধীনতা আমাদেরও আছে। আমি আপনার প্রোটেক্ট করতে এই ভিডিওটা বানাই নাই পীরজাদা সাহেব, কারণ আপনার বাজারে এমন কোনো মূল্য নাই যে আপনার কথা মানুষ একদম বেদবাক্যের মতো বিশ্বাস করবে। আমি বানাইতেছি আমার দর্শকের জন্য, আমি বানাইতেছি নর্মাল পাবলিকের জন্য, যারা সিনেমার সম্পর্কে মোটামুটি একটু ইন্টারেস্টেড, যারা সিনেমার সম্পর্কে একটু ধারণা আছে তাদের জন্য, তারা যেন কোনো রকম ভুল ধারণা না নেয় তাদের জন্য আমি বলতেছি, ভাইয়া রে, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে কোনো রুম নাই, কোনো প্রযোজকের কোনো রুম নাই। এখানে আছে 4টি অর্গানাইজেশনের 4টি অফিসিয়াল স্টাডি রুম, ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন, পরিচালক সমিতি, প্রযোজক সমিতি আর একটা প্রোডাকশন ম্যানেজার্স অ্যাসোসিয়েশন। এইগুলো অফিস সব সন্ধ্যার পরে বন্ধ হয়ে যায়।
আর রুমের কথা বলতেছেন, রুম তো মেকআপ রুম আছে, সেই মেকআপ রুমের তালাটা খুলতে হলে এফডিসি থেকে টাকা পয়সা দিয়ে বুকিং করে নিতে হয়। একটা মেকআপ রুমের ভাড়া আছে বর্তমান সময়ে প্রায় 9,000 টাকা। কোনো প্রডিউসার কি এত বোধায় যে 9,000 টাকাতে মেকআপ রুম নিয়ে হয় না মায়ের লোক নিয়ে যাবে? মিয়া ভাই করতে যে বাই করেন আপনার এই সমস্ত খবর ভাইরাল হইতে চান সবাই বলে। এখন আমি এটা নিয়ে ভাই কয়েকজন চলচ্চিত্র পরিচালকের সাথে কথা বলছি, তারা সবাই খেপা। তার সম্বন্ধে আজকে সকালে মানে আজকে যখন ভিডিওটা দেখবেন তার বিরুদ্ধে ইমার্জেন্সি মিটিং হইতেছে এবং তাকে এটার সাজা পাইতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে, জনগণের কাছে চাইতে হবে, আমাদের কাছে না। সে যে ভুল তথ্য জনগণকে দিছে এটা তাকে বলতে হবে। সেই ব্যবস্থা হচ্ছে, কেউ কেউ মামলা করবেন এমন কথাও হচ্ছে। সেই দিকে আমরা নাইবা গেলাম। আমরা এখন চলেন কিছু চলচ্চিত্রের মানুষের কি বয়ান তার বিরুদ্ধে সেটা আবার শুনি। এই গানের দেখে আমি সত্যি অবাক হয়েছি। ওনার মতো একদম দায়িত্বশীল অফিসার এরকম ভাবে মন গড়া একটা মন্তব্য করে দিল। আমি ওনার অবগতির জন্য বলতে চাই এবং দর্শক যারা এই প্রোগ্রামটি দেখবেন তাদের বলতে চাই, এফডিসিতে এরকম অনৈতিক কিচ্ছু হয় না এবং কোনো জুয়া খেলা হয় না, মদের আড্ডা হয় না, এটা মিথ্যে বানোয়াট। উনি কার কাছে শুনেছেন আমি জানি না। আর একটা জিনিস বলা হচ্ছে যে অনেকগুলো রুম, আমি যে চলচ্চিত্রে কাজ করি, শুট করি, আমি কখনো 119টা রুম দেখিনি। আর একটা জিনিস বলতে চাই, সেটা হলো এখানে আমরা এফডিসিতে কাজ করি, চলচ্চিত্র শিল্পী সমিতি, আমরা বিকেলের আগেই চলে আসি, বাট লোক রেখে আসি এবং শিল্পাঞ্চলের ওসিকে বলা আছে যে কোনো অন্যায় তুমি দেখো তাহলে অ্যারেস্ট করবা এবং আমাকে জানাবা। তো সে ওসিও কখনো দেখেনি যে এরকম অনৈতিক কাজ হয়। তো আমার সবশেষে মনে হচ্ছে যে এটা একান্তই ওনার উদ্দেশ্য প্রণোদিত এবং উনি নিজেই কিন্তু চলচ্চিত্র শিল্পী সমিতি ইলেকশন করে ফেল করেছেন। উনি পাশ করলে কি এখানে বসতেন না? উনি এখন চাচ্ছেন সমস্ত অফিস বাইরে যাবে। এটা কি ধরনের আপত্তিকর কথা, খুব দুঃখজনক। আমি খুব লজ্জা পাচ্ছি, এগুলো বর্জন করি না। চলুন না আমরা বিবেকের কাছে ফিরি। পীরজাদা হারুন ভাই, তার এই যে আজকের ভিডিওটি দেখে আমার তার প্রতি সমস্ত শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে। তিনি অভিযোগ করেছেন এফডিসিতে 120টি রুমে অনৈতিক কাজকর্ম হয়। আমার এই চলচ্চিত্র অঙ্গনে 38 বছর, এই 38 বছরে আমার চোখে আমি এই এফডিসিতে কোনো অনৈতিক কর্মকাণ্ড হতে দেখিনি। তিনি যেভাবে চলচ্চিত্রের সংগঠনগুলোর বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং যে ধরনের মিথ্যাচার করেছেন, এটি মেনে নেওয়া সত্যি কষ্টকর। এবং তার বক্তব্য, তার বলার ধরনের মধ্যে মনে হয়েছে কোনো উদ্দেশ্য আছে বা কোনো ক্ষোভ আছে। তার ক্ষোভটা এমন হতে পারে যে তিনি 2022 সালের নির্বাচনে সম্ভবত শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করতে গিয়ে নিপুণ আক্তারের একটি অভিযোগের শিকার হয়েছিলেন চুমো সংক্রান্ত, এবং তিনি অস্বীকার করেছিলেন। আবার 2 বছর না যেতেই সেই নিপুণ আক্তারের প্যানেলে তিনি প্রার্থী হিসাবে নির্বাচন করেছেন এবং বিপুল ভোটে তিনি হেরেছেন। সেই হারার ক্ষোভ থেকেও তিনি হয়তো এই ধরনের মানে মিথ্যা আরোপ করতে পারেন। এটা অস্বাভাবিক কিছু না, মানুষের ভিতরে ক্ষোভ থেকে অনেক কিছুই বলে, কিন্তু তার মতো দায়িত্বশীল লোকের মুখ থেকে এটা বাঞ্ছনীয় নয়। আর আমি বলবো, এফডিসিতে আমরা যারা কাজ করি এটাকে আমরা আমাদের রেজেকের স্থান হিসাবে সম্মান করি এবং এখানে আমাদের ভিতরে সৌহার্দ্য সম্প্রীতির কোনো অভাব নেই। পীরজাদা হারুন ভাইকে বলবো, আপনার উচিত এই ধরনের বক্তব্য প্রত্যাহার করা এবং চলচ্চিত্রবাসীর কাছে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করা। পীরজাদা হারুন, ওনাকে আমি ব্যক্তিগতভাবে যতটুকু চিনি, পারিবারিক, ব্যক্তিগত, জব, ইভেন তার অ্যাক্টিং জগতে সব জায়গায় উনি ব্যর্থ একজন মানুষ। আর সকল ব্যর্থতার কারণে উনি ফ্রাস্ট্রেট একজন মানুষ। আর উনি যেসব ভাষায় এবং যে ব্যাপারে আমাদের সম্মানিত প্রযোজকদের নিয়ে কথা বলেছেন, এটা গুরুতর অন্যায়, এটার তীব্র প্রতিবাদ জানায়। আমাদের চলচ্চিত্রের সম্মানিত প্রযোজকদের কাছে আমি দাবি জানাবো, যার যেখানে গ্রামের বাড়ি 64 ডিস্ট্রিক্টে ওনার নামে মামলা হোক। মান সম্মান হানি যেভাবে উনি করেছেন, ওনার শাস্তি আইনগতভাবে নেওয়া উচিত। গত 2 দিন আগে আমি একটি ইন্টারভিউ দেখলাম, এতে পীরজাদা শহীদুল হারুন সাহেব বলেছেন এফডিসিতে 120টি প্রযোজকদের অফিস আছে যেখানে শুধু মদ্যপান হয়, মেয়ে মানুষ আসে এবং নানান আরও অনেক কথা বলেছেন, প্রযোজকদের বিরুদ্ধে বলেছেন। আরে ভাই, প্রযোজকদের অফিস তো এফডিসিতে না। আমি এফডিসিতে 30 বছর, আমি কোনো প্রযোজকদের ব্যক্তিগত অফিস
এফডিসিতে আজ পর্যন্ত দেখি নাই। প্রযোজকদের রিটায়ারিং রুম আছে এফডিসিতে, শুধুমাত্র কাজের জন্য প্রযোজকরা ওখানে আসেন, কাজ করে আবার চলে যান। তো ওনার এই বক্তব্য আমি মনে করি যে প্রযোজকদের উপর বদনাম করে শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য, উনি শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য সকল প্রযোজকদের উপরে দোষ চাপিয়েছেন। আমি মনে করি উনি মস্ত বড় অন্যায় করেছেন। ওনাকে প্রকাশ্যে সব প্রযোজকদের কাছে ক্ষমা চাইতে হবে। উনি যদি প্রকাশ্যে ক্ষমা না চান, আমি একজন প্রযোজক হিসাবে ওনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করব। আরে ভাই, আপনার ভাইরাল হওয়ার দরকার, আপনি আরেকজনের উপর দোষ দিয়ে ভাইরাল হবেন কেন? আপনি আপনার যোগ্যতায় আপনি ভাইরাল হন না। আপনি যে অপবাদ প্রযোজকদের দিয়েছেন এটা খুবই অন্যায় করেছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনি প্রকাশ্যে এসে আবার ভিডিওতে এইসব মিথ্যা অপবাদ দেওয়ার জন্য সব প্রযোজকদের কাছে ক্ষমা চাইবেন। যদি ক্ষমা না চান, অনতিবিলম্বে আমি সব প্রযোজকদের নিয়ে আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।